আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। এই সপ্তাহটাই ঈদের আগে আছে। ৪টা সম্ভবত ৪টা ওয়ার্কিং ডেজ আছে। এই ৪টা ওয়ার্কিং ডেজের জন্য আমি মোট 18টা স্টক নিয়ে আজকে আলোচনা করব। এই 18টা স্টক আপনাদের কাছে যদি থাকে কারো কাছে হয়তো আপনাদের কাজে লাগতে পারে। আমি কোনো বাই সেল নির্দেশ করতেছি না। আপনারা আমার সিদ্ধান্তের আমার কথার উপরে কেউ বাই সেল করবেন না। এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। বিশেষ করে একেবারে নতুন যারা বিনিয়োগ করে মার্কেটে নতুন আসতে চাচ্ছেন বা এসেছেন, হয়তো 6 মাস 1 বছর হয়ে গেছে, মার্কেট সম্পর্কে খুব বেশি কিছু বুঝতে পারতেছেন না, আপনারা হয়তো চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন। তো প্রথমে আমি যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিটি ব্যাংক, ব্যাংক সেক্টরের একটা স্টক। এই সিটি ব্যাংক এখন যে জায়গায় আছে, নিচের ভলিউমটা খুব কম, পরপর 2টা রেড ক্যান্ডেল। আমি আশা করি এখান থেকে ছোট্ট একটা মুভমেন্ট হতে পারে, খুব ছোট্ট, মানে 3-4% একটা গ্যাপ হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি ব্যাংক এখন মার্কেট টোটাল সিটি ব্যাংকের আপনারা যে গত 2 মাসের যে গ্রাফ দেখতেছেন, টোটাল মার্কেটটাই কিন্তু এখন এইভাবে চলতেছে। এটুকুর ভিতরে মার্কেট থাকে এখন, এটুকুর মধ্যে মার্কেট এখন গুড়গুড় করতেছে। এর মধ্যে থেকে এই ছোট ছোট প্রফিটগুলোকে আপনাদেরকে এখন টেক করতে হবে, যেহেতু মার্কেটে বলি আপনার। তো যাই হোক, সিটি ব্যাংক নিয়ে এটুকুই বলা। ডিভিডেন্ড আসবে খুব সহসায়, ডিক্লেয়ার আসবে, খুব সহসায় ডিক্লেয়ার আসবে, যেহেতু ব্যাংক সেক্টর ডিসেম্বর ক্লোজিং। আশা করি এখান থেকে ডিভিডেন্ড ঘোষণার পরে তো পরের ওয়ার্কিং ডেজটা ফ্রি থাকে, যতটুকু ইচ্ছা একটা স্টকের প্রাইস বাড়তে পারে। তো ভালো ডিভিডেন্ড দিলে হয়তো ভালো কিছু করতে পারে সিটি ব্যাংক। এখানে ভলিউমও কম। আশা করি এই 2-1 দিনের ভিতরেই হয়তো ছোটো একটা প্রফিট টেক করা যেতে পারে, নতুন করে যদি কেউ বৃহস্পতিবারে এন্ট্রি নিয়ে থাকেন। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ডিভিডেন্ড সম্ভবত ঘোষণা করবে এই কয়েকদিনের ভিতরে, 2-1 দিনের ভিতরে সম্ভবত, এই সপ্তাহের ভিতরে। আপনারা নিউজও দেখে নেবেন সিটি ব্যাংক ইবিএলের অবস্থাটা কি, সে কতটুকু ডিভিডেন্ড দিবে বা কবে ডেট দিছে। আমি ভিডিও দিয়েছিলাম, এই মুহূর্তে আমার মনে নাই ডিভিডেন্ডের ডেট তারা আবার পরিবর্তন করছে। আমি যে ডেটটা বলছিলাম ওই ডেটটা তারা চেঞ্জ করছে, আপনারা নিউজে দেখে নেবেন। এই মুহূর্তে যে জায়গা আছে, প্রাইস বাড়ে নাই কিন্তু অস্বাভাবিক ভলিউম করছে, যদিও পজিটিভ ভলিউম। আমি এটাকে একটু মানে এখন যে জায়গায় আছে এই জায়গাটাকে আমি একটু সাপোর্ট জোন, একটা বড় একটা সাপোর্ট জোন হিসেবে দেখতে চাচ্ছি। এখান থেকেই ডিভিডেন্ড ঘোষণার পরে ইবিএলের একটা প্রাইস মুভমেন্ট হবে বলে আমি মনে করি। আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে একটা প্রাইস মুভমেন্ট হতে পারে, এটা আমার বিশ্বাস ইবিএলের। আপনারা এই স্টকটা দেখতে পারেন, এখন যেখানে আছে এখান থেকে ছোটোখাটো একটা মুভমেন্টে যেতে পারে ইবিএল। ব্যাংক সেক্টর ভালো ডিভিডেন্ড দেয়, সবসময় তার একটা ধারাবাহিকতা আছে এই ব্যাংকটার। আমি সর্বোচ্চ ব্যাংক নিয়ে যদি কথা বলে থাকি, আমি ব্যাংক সেক্টরের মধ্যে যে ব্যাংকটা নিয়ে সর্বোচ্চ বেশি কথা বলছি এটা সেই ব্যাংক ইবিএল। আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আমি যখন কথা বলছি তখন এই শেয়ারটার প্রাইস ছিল 22 টাকা 23 টাকা, এখন এই শেয়ারটার প্রাইস ছিল 24 টাকা। তো আপনি চিন্তা করেন 22, 23, 24, 25, 26, 60 টাকা গ্যাপ। আপনি চিন্তা করেন কত পার্সেন্ট বাড়ছে প্রাইসটা, এর প্রাইস কতটুকু বাড়ছে, 60 টাকা বেড়ে গেছে, পার্সেন্টেজ হিসাবে অনেক অনেক। সুতরাং আমি মনে করি যে আপনারা এই স্টকটা আপনারা দেখতে পারেন ইবিএল। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিডি ল্যাম্প। বিডি ল্যাম্প এখন যেখানে আছে, ভলিউম যেখানে আছে, এখান থেকে ভলিউম কমে গেছে খুবই। ছোটো একটা মুভমেন্ট, খুব ছোট্ট একটা মুভমেন্ট হতে পারে বিডি ল্যাম্পের, খুব বেশি কিছু হওয়ার সুযোগ নেই এই মুহূর্তে। একেবারে খুব ছোট একটা মুভমেন্টে যেতে পারে, হয়তো 2-3% একটা গ্যাপ হতে পারে, যেহেতু অনেকগুলা এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো রেড ক্যান্ডেল করছে বিডি ল্যাম্প। রেড ক্যান্ডেল করার পরেই সে এখন একটা সাপোর্ট জোন ক্রিয়েট করতেছে। আমি আশা করি যে বিডি ল্যাম্প এখান থেকে ছোট একটা মুভমেন্টে যাবে বলে আমি মনে করি, খুব ছোট, হয়তো 2-3% একটা গ্যাপ হতে পারে। যেহেতু নিচে ভলিউমটা নেগেটিভ করছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে, কিন্তু ভলিউম করে নাই,
সুতরাং পজিটিভ থাকার একটা সম্ভাবনা আছে। তাই লাস্ট যে ক্যান্ডেলটাও মোটামুটি, যদিও রেড ক্যান্ডেল, কিন্তু ক্যান্ডেলটা ভালো পজিশন এবং ক্যান্ডেলটা বডিটাও ভালো। এখান থেকে হয়তো বিডিল্যাম ভালো কিছু করতে পারে। এই মুহূর্তে এখানে নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে, তবে এন্ট্রি না নেওয়াই ভালো। আমি বলবো এভারেজ যদি কারো লস থাকে এভারেজটা করা যেতে পারে, এভারেজটা করা যাবে আমি মনে করি বিডিল্যাম এখান থেকে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো বিএসআরএম স্টিল, ইঞ্জিনিয়ারিং সেক্টরের অনেক ভালো একটা স্টক, খুবই ভালো একটা স্টক আমি মনে করি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে যতগুলো ভালো স্টক আছে তার মধ্যে বিএসআরএম লিমিটেড অন্যতম। নিশ্চিন্তে নির্ভাবনায় এন্ট্রি নেওয়া যায় নতুন করে এই স্টকটাতে। অ্যাভারেজ এখানে করার কিছু নাই, কারণ অ্যাভারেজের এটা জায়গা না, এটা হচ্ছে নতুন করে এন্ট্রি নেওয়ার জায়গা। একেবারে মানে ভালো গ্যাপে আছে, ভালো একটা পজিশন আছে। 50 থেকে 53-54 দুই-তিন টাকার একটা গ্যাপ সবসময় কয়েকদিন থেকে, কয়েক মাস থেকে সেটা দিয়ে আসতেছে বিএসআরএম স্টিল। তো আপনারা এই গ্যাপটাকে ধরতে পারেন, নতুন করে এখানে এন্ট্রি নেওয়ার একটা স্কোপ থাকতে পারে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, পোর্টফোলিও যাদের মানে পারলে সব টাকা নিয়ে মার্কেটে চলে আসতে হয় এমন চিন্তাভাবনা তো বাদ দিতে হবে। আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যদি 1 লাখ টাকা থাকে, আপনার টোটাল 1 লাখ টাকা থাকে, আপনি 70,000 টাকা শেয়ার কিনবেন, বাকি 30,000 টাকা আপনি আপনার অ্যাকাউন্টে রেখে দেবেন, পোর্টফোলিওতে রেখে দেন, অ্যাকাউন্টে রেখে দেন, অথবা অন্য কোথাও রেখে দেন। ওই টাকাটা আপনি আসলে হাত না দেওয়াই ভালো। আর যে 70,000 টাকা দিয়ে এমনভাবে শেয়ারগুলো কিনবেন, আমি এগুলো নিয়ে ভিডিও দিয়েছি, পোর্টফোলিও কীভাবে ম্যানেজ করবেন, এগুলোকে ফলো করতে হবে। এই 70,000 টাকা দিয়ে এমনভাবে আপনি একটা শেয়ার কিনবেন, 2-3টা শেয়ার কিনবেন, যাতে হাতে যে 30,000 টাকা আছে সেটা দিয়ে আবার অ্যাভারেজ করলে অ্যাভারেজ প্রাইসটা যাতে কমে যায়, এমন একটা স্টক আবার আপনি কিনতে হবে ওইভাবেই। দেখা যাচ্ছে 70,000 টাকার মধ্যে কোনো একটা স্টক কিনলেন 20,000 টাকার, কোনোটা কিনলেন 30,000 টাকা, কোনোটা কিনলেন 20,000 টাকা, এই তো 70,000 টাকা হলো। এই যে 20,000 টাকার একটা স্টক কিনলেন, যদি ওটার প্রাইস কমে যায়, হাতে যে 30,000 টাকা আছে সেটা দিয়ে কিন্তু আপনি অ্যাভারেজ করে নিলে না কমে যাবে। আর কোনো এক স্টকের প্রাইস 10% না কমলে অ্যাভারেজ করবেন না। যে কোনো স্টকের প্রাইস 10% কমার পরে গিয়েই আপনি, শুধু 10% কমলে হবে না, সাপোর্ট জোন খুঁজে নিয়ে তারপর অ্যাভারেজ করতে হবে। আমাদের এখানে যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে, আপনি একটা স্টক কিনছেন, দাম কমতে পারে। সবচেয়ে বড় ভুল আমি এই পর্যন্ত যতগুলো পোর্টফোলিও দেখেছি এবং কথা বলে যা বুঝতে পারলাম, প্রাইস যেটা কমছে সেটা তো কমছে, কিন্তু অ্যাভারেজটা ঠিকভাবে করতে পারে না। যদি অ্যাভারেজটা ঠিকভাবে করতে পারতো তাহলে অনেক বেশি সেফ জোনে থাকতো। দেখা গেছে একটা স্টকের প্রাইস নিচের দিকে পড়তেছে আর শুধু অ্যাভারেজই করতেছে, তাকে পড়ারই সুযোগ দিচ্ছে না। যে একটা স্টককে পড়ার সুযোগ দিতে হবে, মানে সে যতটুকু পড়ে থামার পরে সে উঠবে, উঠার পর আবার পড়বে, সময় দিতে হবে, সময় দেওয়ার পর তারপর অ্যাভারেজ করে তারপর বের হতে হবে। তো যাই হোক, বিএসআরএম আমি মনে করি এখানে নতুন করে এন্ট্রি নেওয়ার স্কোপ আছে। একেবারে ফ্রেশ ফান্ড নিয়ে এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে, ভলিউমও খুব কম, সেদিক বিবেচনা করে বিএসআরএমে ঢুকে যায়। ডোমিনিজ স্টিল, ইঞ্জিনিয়ারিং সেক্টরের আরেকটা স্টক, অস্বাভাবিক ভলিউম, প্রাইসও বাড়ছে, প্রফিট টেক করার সুযোগ যারা, আমি মনে করি না এখানে আর কেউ এখন এই মুহূর্তে মার্কেটের যে পজিশন, এই পজিশনে কেউ এখানে নতুন করে এন্ট্রি নেবেন। এখান থেকে আসলে প্রফিট টেক করার স্কোপ থাকতে পারে। অস্বাভাবিক ভলিউম, এরকম ভলিউম করার পর কিন্তু কারেকশানে চলে আসে ডোমিনিজ স্টিল। এর আগে আপনার প্রিভিয়াস গ্রাফস দেখেন, সেখানে অস্বাভাবিক ভলিউম করার পরেই কিন্তু ডোমিনিজ স্টিল কিন্তু নিচে চলে আসছে। সুতরাং এখন এই স্টকটাতে থেকে প্রফিট টেক করার স্কোপ আছে, নতুন করে এন্ট্রি নেওয়ার বা এভারেজ করার কোনো স্কোপ নাই। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, জিপিএস ইস্পাত, নতুন করে এন্ট্রি নেওয়ার সুযোগ নাই, এভারেজ করারও সুযোগ নাই। ডোমিনিজ স্টিলের মতোই জিপিএস ইস্পাতও কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু সর্বশেষ ওয়ার্কিং ডেতে একটু ভালো করছে কয়েকটা স্টক, তার মধ্যে এই দুটো স্টক আছে। তো জিপিএস ইস্পাতও এখানে প্রফিট টেক করার স্কোপ আছে। যারা নিচে এন্ট্রি নিয়েছেন তারা, এবং খুব ভালোভাবে নিয়েছেন, আমি মনে করি সে কয়েকটা সাপোর্ট জোন তৈরি করছে নিচের, এখান থেকে যারা এন্ট্রি নিয়েছে তারা প্রফিট টেক করে বের হয়ে গেছে। আমি মনে করি সর্বশেষ ওয়ার্কিং ডেজও এখান থেকে প্রফিট টেক করে বের হয়ে গেছে এবং নিচের ভলিউমটা একটু বেশি করে ফেলছে। আগামী কার্যদিবসে যদি এখান থেকে ভলিউম আরও বেশি না করতে পারে তাহলে কিন্তু জিপিএস ইস্পাত নিচের দিকে চলে আসার সম্ভাবনা আছে। সুতরাং আপনারা এই স্টকটাতে নতুন করে এন্ট্রি নেওয়ার অথবা নতুন করে অ্যাভারেজ করার কোনো সুযোগ নাই। এই স্টকটা নিয়ে আরেকটু কথা বলি। এই যেমন ধরুন, আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে ধরুন জিপিএস ইস্পাত এখন চলতেছে 21 টাকা 70 পয়সা। আপনি হয়তো
এই স্টকটা কিনছেন 30 টাকা দিয়ে, কথার কথা, এখন চলতেছে 21 টাকা, অনেক হিউজ পরিমাণ লস। আপনার হাতে কিছু ফ্রেশ ফান্ড আছে, এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এই স্টকটা 20 টাকা 80-90-তে যে সাপোর্ট জোনটা ক্রিয়েট করছে, এখানে আপনি নতুন ফ্রেশ ফান্ডটা নিয়ে এন্ট্রি দিতে পারেন। যখনই এটা 21 টাকা 22 টাকা 23 টাকা চলে যাবে, তখন ওই যে পরিমাণ এন্ট্রি নিয়েছেন আপনি, সেই পরিমাণ আপনি সেল করে দেন। এইভাবেও অ্যাভারেজ করা যায়। মানে নতুন ফান্ড নিচে এন্ট্রি দিবেন, আপনি তাকে কিনছেন, সেটা তো কিনে লসে আছেন, সেটা তো আসে নাই, কিছু করার নাই। হাতে যে টাকা আছে সে টাকা নিচে কিনে উপরে সেল, নিচে কিনে উপরে সেল, এভাবে 3-4 বার সেল করলে আপনার অ্যাভারেজ যে ওই যে 30 টাকা যে আগে কিনছেন সে অ্যাভারেজ প্রাইসটা অনেকটা কমে যাবে। এই পদ্ধতিতেও অনেক সময় অ্যাভারেজ প্রাইস করা যায়। আমি মনে করি আপনারা বুঝতে পারতেছেন আমার কথা। যদি না বুঝেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। অ্যাভারেজটা হচ্ছে মূল বিষয় এই মার্কেটের। মানে আপনি যদি অ্যাভারেজ ঠিকভাবে করতে না পারেন তাহলে আপনি কখনোই এই মার্কেট থেকে প্রফিট নিয়ে তো বের হওয়ার প্রশ্নই আসে না। আপনার টোটাল টাকাটাই নাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু এন্ট্রি নিলেই, ভুল এন্ট্রি নেওয়ার পরে যদি আবার ভুলও অ্যাভারেজ করেন তাহলে তো আর কিছু বলার নাই। এরপর হচ্ছে আইসিবি, বাড়ার সম্ভাবনা বেশি। অনেক দিন থেকে ডাউন ট্রেড এসে, অনেক দিন থেকে এই মুহূর্তে 52 টাকা। তবে প্রিভিয়াস ডেগুলোতে দেখা গেছে 1-2 দিন বাড়ার পরে কারেকশানে চলে আসছে। আমি মনে করি এই স্টকটা আরেকটু বাড়তে পারে। তবে আপনাদেরকে একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে ভলিউমটা অস্বাভাবিক করে ফেলছে। যেহেতু ভলিউমটা অস্বাভাবিক করে ফেলছে, সুতরাং আপনারা এই স্টকটা একটু অবজারভেশনে রাখবেন, তারপরেই মূলত আপনারা স্টকটা সম্পর্কে একটা ধারণা নেবেন। আপনারা একটু আগামীকাল বা আগামী এই সপ্তাহটা আপনারা নতুন করে এখানে এন্ট্রি নেওয়ার স্কোপ নাই এই স্টকটাতে। এই মুহূর্তে অ্যাভারেজ করার কোনো সুযোগ নেই। সে নিচে চলে আসতে পারে, সম্ভাবনা আছে। যদি আগামীকালকে সে সর্বশেষ ওয়ার্কিং ডেতে যে ভলিউম করছে তার থেকে আরও বেশি ভলিউম করতে পারে, তাহলে হয়তো এই স্টকটাতে আপনারা এন্ট্রি নিতে পারেন। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, ইউনিলিভার। ফান্ডামেন্টাল খুবই পুঁজিবাজারে তালিকাভুক্ত যতগুলো কোম্পানি আছে তার মধ্যে 5টা যদি ভালো কোম্পানি থাকে তার মধ্যে অন্যতম একটা কোম্পানি ইউনিলিভার। এটা কোনো ট্রেডিং স্টক নয়, টোটালি ফান্ডামেন্টাল। নতুন করে এন্ট্রি নেওয়ার স্কোপ আছে, আপনারা এন্ট্রি নিতে পারেন। ইউনিলিভার বাংলাদেশে, এটা বাংলাদেশ সাইডের, এটা কোনো ভলিউম হচ্ছে না, একেবারে ভলিউম কম। যেহেতু ভলিউম কম তার মানে কেউ এখানে শেয়ার সেল দিচ্ছে না। সো আপনারা আস্তে আস্তে এই স্টকটাতে এন্ট্রি নিতে হবে আস্তে আস্তে। মানে 5টা 10টা করে 2-3টা করে কিনবেন, কিনে এন্ট্রি নেবেন, তারপরে এক সময় প্রফিট টেক করেন। দীর্ঘ সময় বলতে 5-10 বছরের জন্য না, আপনি 6 মাস 7 মাস এই স্টকগুলো হচ্ছে ডিভিডেন্ডকে কেন্দ্র করে প্রাইস আপ হয়, এন্ট্রি নিতে পারেন, প্রফিট টেক করে বের হয়ে যাবেন। এখন নতুন করে এন্ট্রি নেওয়ার সমূহ সুযোগ আছে নেওয়ার। এরপর যে ডরিন পাওয়ার, নতুন করে এন্ট্রি নেওয়া যায়, অবশ্যই নেওয়া যায় নতুন করে এন্ট্রি। অ্যাভারেজও নতুন করে করা যায় ডরিন পাওয়ারে। আপনারা এই স্টকটা দেখতে পারেন। যাদের হাতে এই স্টকটা আছে অনেক মানে হাই প্রাইসে কিনা, তারা এই স্টকটাতে নতুন করে এন্ট্রি অথবা অ্যাভারেজ দুটোই করতে পারেন। কারণ তার ভলিউমের গ্রোথটা খুবই ভালো। ভলিউমটা মানে কন্টিনিউ একটা ভলিউম, সে ধারাবাহিকতা ধরে রাখছে, খুব বেশি বাড়ায়ও নয়, ভলিউমটা খুব বেশি ওভার ও হয় না, আবার খুব বেশি ডাউনও হয় নাই, একই লেভেল আছে প্রিভিয়াস 3টা ওয়ার্কিং ডেজে। সুতরাং আপনারা এই স্টকটাতে নতুন করে এন্ট্রি এবং অ্যাভারেজ করতে পারেন। ফাইনিয়র ইন্স্যুরেন্স, নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে, নতুন করে অ্যাভারেজও করা যেতে পারে ফাইনিয়র ইন্স্যুরেন্সে। তবে একটা সবুজ ক্যান্ডেলের অপেক্ষা করুন এই স্টকটাতে, একটা সবুজ ক্যান্ডেল যাতে হয় এই জন্য আপনারা অপেক্ষা করুন ফাইনিয়র ইন্স্যুরেন্স। এরপর বিডিকম দেখতে হবে, নতুন করে এন্ট্রি নেওয়ার স্কোপ নাই, নিচে চলে আসতে পারে। যেহেতু সর্বশেষ ওয়ার্কিং ডেজে উপরে যে ক্যান্ডেলটা করছে সেটা উপরে অনেক বড় একটা উইক আছে, আর ভলিউমটাও একটু বেশি করে ফেলছে। সুতরাং আগামীকালকে এই স্টকটা আপনাদের যাদের হাতে আছে তারা একটু অবজারভেশনে রাখবেন। নিচে চলে আসলে অ্যাভারেজ করবেন, আর উপরে চলে গেলে যদি প্রফিট থাকে প্রফিট টেক করে নেবেন। নতুন করে এন্ট্রি না নেওয়াই ভালো এই স্টকটাতে। বিডিকমে, এডিয়ান টেলিকম, নতুন করে এন্ট্রি নেওয়া যায়, নতুন করে অ্যাভারেজও করা যায়। যারা অ্যাভারেজ করতে চাচ্ছেন অ্যাভারেজ করতে পারেন, অথবা নতুন করে যদি এন্ট্রি নিতে চান এন্ট্রিও নিতে পারেন। ভালো একটা জায়গায় আছে আমি মনে করি। তবে তার সাপোর্ট জোন আছে এখানে ছোটো আর একটু নিচে আসতে পারে। সে 80তেও 84তেও সে 80তেও চলে আসতে পারে। হ্যাঁ, এডিয়া টেলিকম যে 80তেও চলে আসে, আপনারা এটুকু ব্রেনে রাখবেন যে এটা 80তে আসতে পারে, অথবা এখান থেকে ব্যাক করে উপরে যেতে পারে। এখন যেখানে আছে এখান থেকে যেহেতু নিচে ভলিউম হচ্ছে না,
আমি মনে করি এখান থেকেও সে ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এরিয়ান টেলিকম যখনই টানবে সে কিন্তু একটা হল্টেড করে ফেলবে। এটা হচ্ছে আমার নিজস্ব মতামত, কারণ প্রিভিয়াস ডেগুলোতে সে এইভাবে আচরণ করছে। এই স্টকটাতে স্মার্ট মানি আছে বোঝা যাচ্ছে। এমবি ফার্মা প্রফিট টেক করার সময় কোনো অ্যাভারেজ নয়, নতুন করে অ্যান্টি নেওয়ার কোনো স্কোপ নাই। আসলে প্রফিট টেক করতে হবে এই মুহূর্তে। যাতে নিচে কিনছেন একেবারে নিচে কিনছেন, একেবারে নিচে বলতে মানে প্রিভিয়াস যে সাপোর্ট জোন আছে ওই সাপোর্ট জোন ক্যালকুলেশন করে যারা নতুন করে অ্যান্টি নিয়েছেন এমবি ফার্মাতে তারা এখন বের হয়ে যাওয়ার স্কোপ আছে বলে আমি মনে করি। প্রফিট টেক করে নতুন করে অ্যাভারেজও নয়, নতুন করে অ্যান্টিও নয়। এশিয়াটিক ল্যাবরেটরিজ অ্যান্টি নেওয়া যায় নতুন করে, সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করছে, ভলিউমটাও সুন্দর। এই ধরনের ক্যান্ডেল থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। নতুন করে অ্যাভারেজও করা যায়, অথবা নতুন করে যদি অ্যান্টি নিতে চাচ্ছেন কেউ অ্যান্টি নিতে পারেন। অবশ্যই একটা জিনিস, নতুন করে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আপনারা ক্যালকুলেশন করবেন, সেটা হচ্ছে এই মুহূর্তে যে কোনো একটা সেক্টর ধরে ধরে কিন্তু বাড়ে। যেমন মিউচুয়াল ফান্ড বাড়তেছে, জেনারেল ইন্স্যুরেন্স বাড়তেছে, লাইফ ইন্স্যুরেন্স বাড়তেছে। যেমন ব্যাংকটা এখন বাকি আছে, ব্যাংকটা বাড়ে নাই, হয়তো যে কোনো মুহূর্তে ব্যাংকটাও একটা টান আসতে পারে। তো এরকম যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা কোম্পানি, হয়তো ফার্মাসিউটিক্যালসে টান আসতে পারে, তখন কিন্তু আপনি বের হয়ে যেতে পারবেন। কিন্তু এখন অ্যাভারেজ করে রাখা অথবা নতুন করে এন্ট্রি নেওয়ার স্কোপ আছে। রবিবার আর মঙ্গলবার টু বৃহস্পতিবার এই চিন্তা বাদ দিতে হবে। যে 3 দিনের গ্যাপে যে বিষয়টা, এই বিষয়গুলো বাদ দিতে হবে। এই কারণে বাদ দিতে হবে আপনাদেরকে যে মার্কেট এখন যেভাবে চলে সেটা হচ্ছে মার্কেট একটা সাইডওয়েজ, ইন্ডেক্সটা সাইডওয়েজে আছে, যে একটা সেক্টর ধরে ধরে সেটা নেয় 3-4% করে করে বাড়ে, হয়তো দু একটা এর মধ্যে হল্টেড থাকে, কিন্তু যে কোনো একটা সেক্টর বেড়ে যায়, টোটাল সেক্টর বাড়ে। যেমন মিউচুয়াল ফান্ড বাড়লে টোটাল মিউচুয়াল ফান্ডে অন্য সেক্টরগুলো আর কাজ করে না। ঠিক ফার্মাসিউটিক্যালসে যখন বাড়বে তখন সবগুলোই বাড়বে। তো এখন আগে অ্যাভারেজ মানে এন্ট্রি নিয়ে রাখতে হবে, যাতে 10-12 দিন পরে যখন টান দেবে তখন যাতে আপনি বেরো যেতে পারেন। এখন মার্কেটে এই ট্রেন্ডে চলতেছে, এখন মার্কেট যে ট্রেন্ডে চলে ওই অনুযায়ী আপনাকে চলতে হবে। এরপর আর কোনো স্টক আছে কি না আছে ফার্মাইট, এটাও ফার্মাসিউটিক্যাল সেক্টরের নতুন করে অ্যাভারেজ করা যায়। ফার্মাসিউটিক্যালসের এই মুহূর্তে সুবিধাটা হচ্ছে বেশিরভাগ স্টকগুলোতে অ্যাভারেজ করা যায় এবং নতুন করে এন্ট্রি নেওয়া যায়, কারণ গ্রাফসটা এমনভাবে ওদের বেশিরভাগ ফার্মাসিউটিক্যাল গ্রাফসটা এমনভাবে তৈরি করা আছে এই মুহূর্তে নতুন করে অ্যাভারেজও করা যায়, নতুন করে এন্ট্রি নেওয়া যায়। ফার্মাইডও সেম এশিয়াটিক ল্যাবরেটরিজের মতো নতুন করে এন্ট্রি নেওয়া যায়, নতুন করে অ্যাভারেজও করা যায়। তো আপনারা এখানে চিন্তা ভাবনা করে দেখতে পারেন। যারা ফার্মাসিউটিক্যাল সেক্টরকে ভালোবাসেন, এই সেক্টরে থাকতেছেন, তাদের জন্য এই স্টকটাও পজিটিভ কিছু হতে পারে। এফএক্স ট্যানারি সেক্টরের একটা স্টক, এফএক্স ট্যানারি স্টকটা দেখতে হবে। এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ নাই এই মুহূর্তে, অ্যাভারেজ করারও কোনো স্কোপ নাই। বিশাল একটা লাল ক্যান্ডেল করছে, যদিও ভলিউম নাই নিচে, আর একটু নিচে আসার সম্ভাবনা আছে। সুতরাং আপনারা এই স্টকটা অবজারভেশনে রাখবেন, যাতে রাতে এই স্টকটা আছে। আপনারা নতুন করে অ্যাভারেজ অথবা যারা নতুন করে এন্ট্রি নিতে চাচ্ছেন, না এই মুহূর্তে নতুন করে এন্ট্রি নেওয়ার স্কোপ নাই, আপনাদেরকে ওয়েট করতে হবে। আর এই স্টকটা অনেক দিন ধরে কিন্তু পড়ে আছে, খুব বেশি কিন্তু আপে নাই। একটু চিন্তা ভাবনা করুন। ট্যানারি ইন্ডাস্ট্রিজ কিন্তু খুব বেশি ভালো করতেছে না ইদানিং। ট্যানারি ইন্ডাস্ট্রিজে সম্ভবত বাটা আছে, এফএক্স ফুড আছে, এফএক্স ট্যানারি আছে, লিগ্যাসি ফুড আছে, ওটা আবার ভালো করতেছে, কিন্তু এই এফএক্স ট্যানারিটা খুব বেশি ভালো করতেছে না। মনো ফ্যাব্রিক্স আরেকটু নিচে আসতে পারে, ভলিউমটা আরেকটু কমতে হবে, নিচে যে ভলিউম আছে এবারে তখন এন্ট্রি নেওয়া যায় নতুন করে। এই মুহূর্তে এন্ট্রি নেওয়া যেতে পারে, তবে খুব বেশি অ্যামাউন্টে এন্ট্রি নেওয়া যাবে না, যাতে 2-3 বার করে অ্যাভারেজ করা যায় সেই চিন্তা ভাবনা থেকে মনো ফ্যাব্রিক্সে হয়তো এন্ট্রি নেওয়া যেতে পারে। কিন্তু হঠাৎ করে কী কারণে শেয়ারটা এইভাবে খুব দ্রুত নিচে নেমে আসছে চিন্তার বিষয়, কারণ সে প্রিভিয়াস ডেগুলোতে এইভাবে কিন্তু পড়ে নাই, পড়ছে ঠিক আছে, কিন্তু এইভাবে পড়ে নাই। মনে হচ্ছে সে একটু ডাউন ট্রেন্ডে আসবে, তো একটু ওয়েট করতে হবে আপনাদেরকে নতুন করে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। তার অন্য কোনো প্রবলেম আছে কিনা দেখতে হবে। তবে স্টকটা ভালো একটা স্টক, একসময় ওটিসিতে ছিল, সেখান থেকে মূল মার্কেটে আসার পরে সে খুব ভালো করতেছিল, এবং আমি মনে করি এই স্টকটাতে অনেক এন্ট্রি নিয়ে যদি সঠিকভাবে এন্ট্রি নিতে পারছেন মনো ফ্যাব্রিক্সে, খুব ছোটো ছোটো কিন্তু অনেকগুলো প্রফিট টেক করে নিয়ে গেছে এখান থেকে। এই স্টকটা কিন্তু খুব বেশি প্রফিট দেয় না, কিন্তু খুব বেশি আপনার টাকাকে ডিস্টার্বও করে না, মূল টাকাকে। সে কিন্তু প্রফিট কম দিয়েছে, কিন্তু আপনার মূল টাকা ডিস্টার্ব করে না। যদি আপনি সঠিকভাবে এন্ট্রি নিতে পারেন তাহলে কিন্তু এই স্টকটা থেকে প্রফিট করাটা ইজি। একটা সবুজ ক্যান্ডেলের অপেক্ষায় থাকবেন, একটা দুইটা সবুজ ক্যান্ডেলের অপেক্ষায় থাকবেন, নিচে একটা উইকে যেমন এরকম একটা এরকম যে ক্যান্ডেলগুলো দেখতেছেন,
এরকম ক্যান্ডেলের একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করতে হবে। তারপর হয়তো আপনারা চিন্তা ভাবনা করবেন এন্ট্রি নেওয়ার জন্য। হ্যাঁ, এন্ট্রি নিতে পারেন, এখনও নেওয়া যায়, এন্ট্রি নেওয়া যায় না সেটা না, নেওয়া যেতে পারে। তবে এরকম একটা ক্যান্ডেল হলে সবচেয়ে বেশি ভালো হয়। এরপর যে স্টকটা নিয়ে কথা বলতেছে সায়াম টেক্সটাইল, মুন্নু ফ্যাব্রিক্সের মতোই টেক্সটাইল ক্ষেত্রে একটা স্টক, দাম একটু বেড়ে গেছে। আমি মনে করি যে ক্যান্ডেলটা সর্বশেষ এখন করছে সে অনিশ্চিত একটা ক্যান্ডেল, এটা আমি বলবো এটা অনিশ্চিত একটা ক্যান্ডেল। এখান থেকে সে বাউন্স ব্যাক করে উপরে চলে যেতে পারে, আবার ডাউন ট্রেন্ডে চলে আসতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে সে উপরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রিভিয়াস ডেগুলোতে মানে সর্বশেষ ওয়ার্কিং ডেজ এবং তার ওয়ার্কিং ডেজ বুধবার বৃহস্পতিবারে সর্বশেষ সে ভালো ভলিউম করছে। সুতরাং এখান থেকে আমি মনে করি সায়াম টেক্স কিছুটা হলেও একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে। খুব বেশি উপরে সে যায় না, সে 15 টাকা 60, 70, 80, 90 এর মধ্যে থাকে। তো এখান পর্যন্ত আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, প্রফিট টেক করে নিতে হবে। বললাম তো মার্কেট এখন 20 পয়সা, 30 পয়সা, 40 পয়সার গ্যাপে প্রফিট টেক করতে হয়। সায়াম টেক্স নতুন করে এন্ট্রি নেওয়ার স্কোপ নাই, নতুন করে অ্যাভারেজ করার স্কোপ নাই। মোটামুটি এই স্টকগুলো নিয়ে 18টা স্টক নিয়ে বললাম। আপনারা আশা করি আপনাদের হাতে এই স্টকগুলো যাদের হাতে আছে কিছুটা হলো আপনাদের উপকার হবে। আমার সিদ্ধান্তে আপনারা কোনো বাইসেল করবেন না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে বাইসেল করবেন, আমি কোনো বাইসেল নির্দেশ করি না। আর এখানে শুধু ইউনিলিভার ছাড়া প্রত্যেকটা স্টক ট্রেডিং স্টক, প্রতিটা স্টক ট্রেডিং স্টক, ট্রেডিং পারপাসে চিন্তা করবেন। আর ট্রেডিং পারপাসে যদি কোনো স্টকে চিন্তা করেন সেখানে আসলে 3-4 দিনের গ্যাপে একটা প্রফিট টেক করে বের হয়ে চলে যেতে হবে। এই হচ্ছে আসলে আলোচনা। আপনারা ট্রেডিং পারপাসে মার্কেটকে চিন্তা করলে এইভাবে চিন্তা করবেন। তবে পার্সোনালি আমি ট্রেড পছন্দ করি না। আমি মনে করি আসলে একটা স্টকে 3-4 মাস 6 মাস সময় দিয়ে একটা প্রফিট টেক করা উচিত এবং বছরের 20 থেকে 30% প্রফিট এই মার্কেট থেকে আশা করা উচিত। এর বেশি কিছু করা উচিত না, চিন্তা ভাবনা করা উচিত না। আমি যতগুলো স্টক নিয়ে কথা বলছি এগুলো খুবই রিস্কি, কিন্তু প্রফিট দিতে পারে কিন্তু আপনার টাকাকে আবার ক্ষতিগ্রস্ত করতে পারে, শুধু ইউনিলিভার ছাড়া। তো আপনারা বাইসেল করতে খুবই সাবধানে বাইসেল করবেন, খুবই সাবধানে বাইসেল করবেন। বিশেষ করে নতুন যারা আসছেন তারা খুবই সাবধানতা অবলম্বন করবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। বিশেষ করে নতুন যেসব বিনিয়োগকারীরা মার্কেট সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল না, তারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।